দ্রুত তৈরি হয়েছিল, যেটা বিভিন্ন কারণ কথা এর আগে আমরা জানি। সেটাকে কমিয়ে আনা, পাশাপাশি সেগুলোকে অবস্থায় নেওয়াটা একটা বড় রকমের চ্যালেঞ্জ ছিল। সেই চ্যালেঞ্জটা আমি আমার জায়গা থেকে যদি বলি, বিশেষ করে শিক্ষার্থী নিয়ে, আমি অনেকটাই ওভারকাম করতে সক্ষম হয়েছি আমরা জানি। তো চুরির যে বিষয়টা, আজকে আমরা যদি একটা জিনিস চিন্তা করি যে আমরা প্রতিটি জায়গা থেকে যেখানে রাত্রি যাপন করি, আমরা কিন্তু বাড়ির দরজা ঘরের দরজা বন্ধ করে ঘুমাই। যদি সবাই দরজা খুলে ঘুমায়, সেক্ষেত্রে আবার যদি বলে যে পুলিশ আমি চুরি দেখবে, সেটা কতটা যৌক্তিক? রাষ্ট্রকে আসলে যে যেখানে আসছে সেখান থেকে সহযোগিতা করা হতো নাগরিকের দায়িত্ব। আমরা পুলিশরা যারা এই জন্য আছেন, তারা আমাদের জনবল, আমাদের লজিস্টিক সাপোর্ট সব সম্পর্কে জানা আছে এবং আমরা যথেষ্ট চেষ্টাটা করছি। কিন্তু আমাদের এনার্জি লেভেল বলে, আমাদের আদার্স বিষয়গুলো আছে, এটা আপনারা জানেন। এই কারণে আমি আশা করব যে বিষয়গুলো আপনারা বলছেন, বিশেষ করে গরু চুরির বিষয়টা, গরুর যারা মালিক, আমি বিভিন্ন জায়গায় গিয়ে মত বিনিময় করতেছি এবং বলতেছি যথাযথ গরুটা এমনভাবে রাখা যে যদি চুরি করতে আসে, যারা একটা সাউন্ড আপনারা মিনিমাম সতর্ক, তারপরে বুঝতে পারে যে আপনার গরুটা কেউ নিচ্ছে বা নেওয়ার চেষ্টা করতেছে। সেরকম আমাদের গ্রামে আমরা আগে দিচ্ছি যে কাঠটা দিয়ে এমনভাবে রাখা হয় যে কাঠটাকে চলতে তাদের সাউন্ড করতে পারে। এরকম অনেক পলিসি আছে গ্রাম পর্যায়ে, এগুলো যায়। এগুলি যদি পরে 11টা ইউনিয়ন, একটা পৌরসভা, গ্রাম, এই প্রত্যেকটা গ্রামে প্রতি মুহূর্তে পুলিশ থাকা কতটা সম্ভব, সেই জন্য জনবল আমাদের আসবে, সেই সময় গাড়ি আমাদের আসবে। যদি থাকে, আমি না যাই, আমরা না যাই, তাহলে আমি বলবো পুরোটাই আমাদের রাখবো। কিন্তু যদি না থাকে, সেক্ষেত্রে যার যার জায়গা থেকে একটু সতর্ক থাকাটা জরুরি কিনা, সেটা একটু আমার কাছে ভাবার বিষয়। তো তারপর আমি বলবো যে আপনারা যেহেতু তথ্য দিয়েছেন, আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ অপেক্ষা রাখবো যাতে এটা আরো কতটা কমিয়ে আনা যায় এবং কতটা এটাকে নিয়ন্ত্রণ রাখা যায়। আরেকটা বিষয় আছে যে শনিবার দিনগত রাত্রে যে ঘটনা সকাল, এটা খুবই দুঃখজনক যদি এরকম কোনো সংবাদ হয়ে থাকে যে একজন বাড়িতে চুরি হচ্ছে, তখন পুলিশ বলবে আপনি অভিযোগ দিয়ে আসেন, তারপরে দেখে যান। এর চেয়ে হাস্যকর কথা, এটা দুঃখজনক কথা। এটা আমি তদন্ত করবো। আমি অনুরোধ করবো যে কেউ উপস্থাপন করেছেন, যার সমস্যা আছে যাতে আমার কাছে আসে, আমি সত্যতা দেখবো, সত্যতা পেলে আমি ব্যবস্থা নিই যাতে অন্তত এরকম কোনো ঘটনা রিপিট না হয়। পরের বিষয়টি আসছে যে মাঠ দখলের একটা ব্যাপার আছে। তো এখানে আসলে থানার সামনে, যদি থানার সামনে, এটা ঠিকই বলেছেন, প্রতিনিয়তই আমি দেখি, প্রতি মুহূর্তেই আমি দেখি। তো আসলে প্রথমটা আমার চোখে আসছে একদম শুরুতে, আমি সাথে সাথেই কর্তৃপক্ষকে অবগত করছি। আর জমিত বিষয়ে পুলিশের দায়িত্বের কতটুকু ব্যাপার যায়। তো এখানে যদি কর্তৃপক্ষ আমার সহযোগিতা চায়, আমি তখন সহযোগিতা করতে পারি। এছাড়া আমি গিয়ে ওখানে উইলিংলি আমার করার স্কোপ নেই, জমি জমার বিষয়। কর্তৃপক্ষ সহযোগিতা আমি সার্বভৌমিক সহযোগিতা করার জন্য প্রস্তুত আছি। আমার এই পর্যন্ত এবং আরো এতটুকু আছে। আর একটা বিষয় আছে ফুটপাতের যে বিষয়টা, ফুটপাত দখল। ফুটপাত নিয়ে বলতে আমরা এখানে কথা বলেছি যে ফুটপাতের যারা দখল করে, এদেরকে নিয়ে আমরা একটা আলোচনা আয়োজন করবো এবং এদেরকে কিভাবে অন্য স্থানান্তর করা যায় সেটা নিয়ে একটা আলোচনা করে আমরা আগামী একটা প্ল্যান আমরা করতেছি। আর আমরা ইতিমধ্যে একটা জিনিস আমি অবগত করি, আমরা যারা এখানে আছেন অনেকেই কিন্তু ব্যক্তিগত গাড়ি আছে। তো এই রাস্তায় জ্যামটা কমানোর জন্য, বিশেষ করে থানার সামনে যে রেডিওটা জ্যাম কমানোর জন্য আমরা এটা অনেক করতে চাই। অর্থাৎ গার্লস স্কুলের সামনে যে গাড়ি যাবে এবং তার সামনে দিয়ে ঘুরিয়ে দিতে হবে অনেক ভালো। যদি আপনার সময় এলাও করেন, শিক্ষা এলাও করেন, তো আমরা একটা ব্যবস্থা করবো যাতে অন্তত গার্লস স্কুলের সামনে যে গাড়ি যাবে এবং থানার সামনে দিয়ে ওটা যে গাড়ি আসবে মানে দুই দিক থেকে গাড়ি যাবে না। তো একটা জমি দখল ব্যাপার কথা আছে, জমি দখলের বিষয়টা, এরকম যদি কোনো বিষয় থাকে, জমি দখল বা জমিতে মাটি ফেলা, এটা যাওয়ার জন্য তিনি পারেন। যদি সুনির্দিষ্ট অভিযোগ আসে, সেক্ষেত্রে আমরা আমার জানা থেকে আমি ব্যবস্থা নিয়েছি। যদি এরকম স্টেপ থাকে, সেটা আসলে অবশ্যই সেটা একটা ব্যবস্থা নেব যদি আমার ফেরের মধ্যে হয়। তো সেটা যদি তা আসে, আমরা এটাই করলাম। আর আরেকটা কথা হলো যে বাল্য বিবাহের একটা বিষয় আসছে, বাল্য বিবাহ বেড়ে গেছে। আসলে আমি ইতিপূর্বে বলেছি যে
বাল্য বিবাহ নিয়ে যদি শুধু আমরা কথা বলি আর এর মধ্যে যদি জবাব থাকে তাহলে বাল্য বিবাহ কখনো হবে না। বাল্য বিবাহের কারণে যে সংখ্যা থাকে সাত থাকে, যদি কারণে না চলে যায় এবং সেটা নিয়ে কাজ করতে পারি তাহলে আমার মনে হয় বাল্য বিবাহটা কম। তো একটা মেয়ে যখন 12-13 বছর বা 13-14 বছরে একটা ছেলের সাথে চলে যায় বা চলে যাওয়ার একটা অবস্থা হয়ে যায়, তার বাবা মা আসলে বিপর্যস্ত হয়ে যায়। তখন সে বাধ্য হয়ে সে অন্য একটা ছেলে খুঁজে, যদি ওই ছেলেটা পারফেক্ট ভালো আর যদি দেখে সে ছেলেটা মোটেই তার জন্য যোগ্য না, তখন সে বিকল্প ছেলে খুঁজে, সে বিকল্প ছেলে খুঁজে বিবাহ দিয়ে সে অন্তত বিপদ মুক্ত হয়। এরকম বাবা মারা মনে করে। তো বাবা মারা এটা বলা এই 12-13 বছরে যে একটা মেয়ে যে এত বেশি অ্যাডাল্ট হয়ে যায় এবং ছেলেরাও এত বেশি অ্যাডাল্ট হয়ে যায়, এটা কারণ থাকে। আমি কারণ নিয়ে এগুলো কথা বলছি, আমি কারণ নিয়ে কাজ করতে চাই। সেটা হলো যে একটা মোবাইল ব্যবহারের কারণে একটা ছেলে একটা মেয়েকে যে ভালোবাসে এই কথাটা বলতে খুব ইজিলি বলতে পারে। আর মোবাইল না হলে একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসার কথা বলতে যে সাহসের দরকার হয়, সেই সাহসটা থাকে না। মনের ভিতরে থাকলে বাচ্চা হোক থাকতে পারে, এভাবে চলে যায় 4-5 বছর, ততদিনে তারা অ্যাডাল্ট হয়ে যায়, এই বাল্য বিবাহটা থাকে। কিন্তু এই কম বয়সে যে নিজেদেরকে এত বেশি অ্যাডাল্ট বানানো বা হয়ে যাওয়া, এটার পিছনে মূল কারণ হচ্ছে মোবাইল। তো সেক্ষেত্রে ইতিপূর্বে গত আইন শৃঙ্খলা কমিটিতে এটা আলোচনা হয়েছিল, সবাই একমত হয়েছে, আমি জানি না কতটুকু এটা বাস্তবায়ন হয়েছে, যে প্রতিটি স্কুলে অন্তত চিঠি দেওয়া হয়, যে আইন শৃঙ্খলার সিদ্ধান্ত দেওয়া হবে যে যাতে বাচ্চারা এই স্কুল ইন্টারনেট পর্যন্ত এরা যাতে মোবাইল ক্যারি না করে, মোবাইল ব্যবহার না করে। আমরা যদি এই জায়গায় একটু কাজ করতে পারি তাহলে আমার মনে হয় যে বাল্য বিবাহ এটা ধীরে ধীরে কমে আসবে। আমরা এই কারণে সচেতনতামূলক কথাবার্তাগুলি আছে, এগুলি কিন্তু আমি প্রতিটা মহল্লায় যাওয়ার চেষ্টা করতেছি এবং ওখানে গিয়ে এই বিষয়গুলি বাল্য বিবাহের অসুবিধা কি কি প্রত্যেকটা বিষয় আমি তুলে ধরতেছি। চুরি, বাল্য বিবাহ, মাদক, তারপরে আপনার অন্যান্য যে বিষয়গুলো আছে এই বিষয়ে কথা বলতেছি। তো আমাদের রাজনীতি যেটা বললেন যে গণশুনানির যে বিষয়, আসলে গণশুনানি করা যায় এমন প্রস্তাব, কিন্তু আমি তো আসলে প্রতিটা মহল্লায় গিয়ে প্রতিটা ওয়ার্ডে গিয়ে কথা বলতেছি মানুষের সাথে। এবং আমরা যেহেতু চাকরির আমার যে অভিজ্ঞতা আছে অনেকটাই আমরা বুঝি যে সমাজে কি কি সমস্যা আছে অনেকটাই বুঝি, কিন্তু এই সমস্যাগুলি যদি একদম টোটালি ব্যবস্থা তাহলে এই গণশুনানিটাই আমার আগে করা উচিত। যেহেতু আমি জানি যে কি হচ্ছে সমাজে, অতএব এটাকে মূলে থেকে কিভাবে আমরা শেষ করতে পারি সেটা নিয়ে কাজ করাটাই বেশি প্রায়োরিটি উচিত বলে আমি মনে করি। এবং সে কারণে আমি এলাকায় গিয়ে সমাজ বিভাগের মানুষকে সচেতন করতেছি এবং সেই এলাকায় কমিটি গঠন করা থেকে শুরু করে প্রত্যেকটা কাজগুলো আমি করে যাচ্ছি। তো আপনারা জানেন যে সেখানে সহযোগিতা আমার কোনো আসতেছে না, যে যারা সহযোগিতা করা উচিত সমাজ থেকে আসতেছে তারা কিন্তু ওইভাবে সহযোগিতা করতেছে না, দিলে আমাকে একটু দেখতে হয়েছে এবং সময় লাগতেছে। কিন্তু এই আমি আশা করবো যদি সব মহলে এই সহযোগিতাটা এখান থেকে আরম্ভ করবো, যেটা আজকের সাংবাদিক যদি 3 জন সাংবাদিক এখানে এসেছেন, এখানে কিন্তু আরো আলাদা করতেছে, তারা কিন্তু আমি দেখি ঘুরে ঘুরে 3 জনই আসেন বা 2 জন আসেন 3 জন আসেন, সবাই কিন্তু আসেন। তারপরে কি সবাই এটা ধারণ করে না? আজকে আপনারা এটা এসে কথা বলছেন, আপনাদের ভিতরে সেই দেশপ্রেম বলুন বা সেই সাহসিকতা বলুন, সে আপনি কিন্তু আছে, কিন্তু আপনারা এটা বলছেন। ঠিক আছে, একই রকম করে অন্য আঁকা হচ্ছিল, কিন্তু কিছু সাংবাদিক আসেন কিন্তু আপনারা টোটালি এগিয়ে গেছে আঁকা হচ্ছে বা কারোর পিছনে এমন কিছু লেখালেখি করে, এটা নিয়ে আপনারা আপনাদের একটু হওয়া উচিত। এই কয়েকদিন আগে আমার বিষয়ে একটা কথা লিখছেন, আমার ছবি সহ একটা জাতীয় পত্রিকায় যে দেওয়া হয়, যেখানে শতভাগ মিথ্যা একটা ঘটনা যদি দেওয়া হয় ছবি সহ একটা পত্রিকায়, আপনি বলেন যে কাজ করার যে মানসিকতা, যে কাজটা পেশার বাইরে গিয়েও কাজ আমি করি, যে কাজগুলো আমি করতেছি, এই মানসিকতা আমি এজ এ হিউম্যান বিং আমার ভিতরে একটা স্থবিরতা আসে, তাহলে তাদের লক্ষ্য যারা একটা লেখছে বা যারা লেখ তাদের লক্ষ্য কাজটাকে থামিয়ে দাও। সেখানে আপনাদের ভুল দিয়েছে, আপনাদের তো ওদের থাকা উচিত ছিল। এখন যদি আপনারা মনে করেন সে সাংবাদিক, তার বিরুদ্ধে আমি কিভাবে লিখি, তাহলে তো সবাই একভাবে হয়ে যাওয়া। আমরা সাংবাদিকতার বাইরে আমরা মানুষ, এটা ভাবতে হবে। আমরা পেশা বাইরে আমরা মানুষ, এটা ভাবতে হবে। আপনার যাতে কষ্ট লাগে আমার তাতে কষ্ট লাগে, আপনার যাতে আনন্দ লাগে আমার তাতে হবে, এটা বুঝতে হবে। তো শতভাগ মিথ্যা একটা বিষয় নিয়ে যখন জাতীয় পত্রিকায় এবং অনলাইন পত্রিকায় আসে, তাহলে আমি কি বলবো, এটা কি সাংবাদিকতা কোন কেমন হবে? আবার সেই সাংবাদিকরাই পরবর্তী তদন্ত করে শতভাগ মিথ্যা হবে। আপনারা এখানে ঠিক আছে, যারা মিথ্যা পেয়েছে তারা লিখিত জন্য তাদের ব্যক্তিগত, কিন্তু যিনি এটা জাতীয় পত্রিকায় দিয়েছেন ওনার কি বোঝা উচিত ছিল, ওনার ব্যাপারে আপনারা কি কোনো কথা বলছেন কিনা?
ভবিষ্যতে তারা এবার করবে কিনা, এটা তার সাংবাদিকদের মন নিয়ে বলে। তো আমি আশা করি আমরা যে কাজে এগিয়ে যাচ্ছি, আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। আমাদের যদি ডকুমেন্টারি করা থাকে অবশ্যই আপনারা লিখবেন, যদি না থাকে অবশ্যই কথা বলেন, যাতে আমাদের কাজটা থেমে যায়। এরকম যাতে কেউ না করে, দিকে আপনারা সতর্ক থাকবেন, আমার অনুরোধ থাকবে। আর স্কুলের যে বাইরে স্কুলের যে টিচিং বিষয়টা আমি নোট নিয়েছি, আমি এখানে অবশ্যই ওই ব্যবস্থা নেব। টিচিং এবং টিচিং বিশেষ করে এই যে মোটর সাইকেল যা চালায় 3-4 চলে ছেলেপেলেরা, এই বিষয়গুলো নিয়ে আমি প্রচার প্রচারণা করতেছি। কিন্তু কাজ করতে গেলে তদবির বিভিন্ন রকম আসে। এই যে তদবির আসাটা অনেকের সাথেই সম্পর্ক ভালো, ইতিমধ্যে হয়েছে হচ্ছে না, আপনারা যারা কথা বলতেছেন, যদি আপনি একটা মোটরসাইকেল না আসেন, তখন আমি তখন না বলে আমার নিজের কাছে তো আমি অনুরোধ করবো যে আপনারা মাধ্যমে একটা প্রচার প্রচারণা যেন হয় যে এই মোটরসাইকেলের ব্যাপারে যদি কেউ কোনো ধরনের কোনো রিকোয়েস্ট দিয়ে না আসে, আমরা সেই বিষয়গুলো ব্যবস্থা নেব। কারণ এই মোটরসাইকেল একটা মূল কারণ। আর পুলিশ টহল যেটা বলা হয়েছে, আর এই যে চুরির যে বিষয়, আরেকটা বিষয় একটু আমি আপনাদের দৃষ্টিতে আনতে চাই, সেটা হলো যে আমাদেরকে খুবই হতাশ করে যে আপনার একটা পেশাদার অপরাধী, চোর হতে পারে, মাদক ব্যবসায়ী হতে পারে, ডাকাত হতে পারে, তাকে একটু ধরাটা পুলিশের জন্য কত কঠিন কাজ, এটা যে ধরে সেটা, কিন্তু সেটা কোনো সীমিত সময় আমার জামিনে চলে আসে, 2টা মামলা থাকা সত্ত্বেও জামিনে চলে আসে, তখন অন্য অপরাধীরা উৎসাহ পায়, তাদের ভয়টা কমে যায় যে সমস্যা কি, 15 দিন মধ্যে জামিন চলে আসে, আবার সে চুরি করতে তার কিন্তু জিজ্ঞাসা করে। এই জায়গাটা কি করা যায়, আমি এটা আপনাদের দৃষ্টিতে আনবো, এটা নিয়ে একটু আগানো যায় না, যে অন্তত এই যারা পেশাদার হয় এদের গ্রামের বিষয়টা একটু আলাদাভাবে বিবেচনা করা যায়। এই মূলত কথা। আমি আসলে অনেক সময় নিয়েছি, আপনাদের সকলকে আমি আন্তরিকভাবে আবেদন জানাই, জানিয়ে আমার শেষ করছি।